রাজবাড়ী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত একাদশ দ্বাদশ শ্রেণীর এই অনলাইন পাঠদান কার্যক্রমে যারা এই পাঠদান কার্যক্রম দেখছো বা দেখবে তাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, প্রীতি জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং বাসায় বসে নিয়মিত পড়াশোনা করতেছো। আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রভাষক, বাংলা বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ। আজকে তোমাদের একটা নতুন বিষয়ের উপর আলোচনা বা আলোকপাত করব। তোমরা তোমাদের সিলেবাসটা খুললে দেখতে পাবে এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা লেখা পাঠ্য আছে তোমাদের, বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন। এটি মূলত একটি প্রবন্ধ, লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ওনাকে সাহিত্য সম্রাট হিসেবে অভিহিত করা হয়। অর্থাৎ সাহিত্য ক্ষেত্রে, সাহিত্য চর্চায় তার অবদান অসাধারণ এবং অতুলনীয়। তিনি সর্বপ্রথম সার্থক উপন্যাসের রচয়িতা। নানাবিধ কারণে তাকে সাহিত্য সম্রাট উপাধিতে ভূষিত করা হয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 খ্রিস্টাব্দের 26শে জুন পশ্চিমবঙ্গের 24 পরগনা কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ওনার রচিত প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী, বা প্রথম বাংলা সাহিত্যের সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী। বাংলা সাহিত্য যখন মধ্যযুগে একটা নির্দিষ্ট পরিগণির মধ্যে বিরাজ করতেছিল, ইংরেজদের আবির্ভাবের কারণে, ইংরেজদের শাসনের সূত্রপাতের সাথে সাথে বাংলা সাহিত্যে যে আধুনিকতার সূচনা বা আধুনিকতার শুরু, তাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এদের হাত ধরে। প্রথম উপন্যাসের যে প্রচেষ্টা যার মাধ্যমে হয়েছিল, তিনি হলেন প্যারীচাঁদ মিত্র, আলালের ঘরে দোলাল। এই পথ ধরে বঙ্কিমচন্দ্র তার সার্থক উপন্যাস, বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী তিনি লিখেছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অনেকগুলো উপন্যাস লিখেছেন, অনেক বিখ্যাত, অনেক চমৎকার, সৃষ্টিশীল ও নান্দনিকতায় পরিপূর্ণ চমৎকার কিছু উপন্যাস তিনি লিখেছেন। যেমন কপালকুণ্ডলা, মৃণালিনী, বীজ বৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, চন্দ্রশেখর, আনন্দবোধ, দেবী চৌধুরানী, রাজসিংহ, সীতারাম। এছাড়া অসংখ্য প্রবন্ধ তিনি লিখেছেন। প্রবন্ধগুলোর মধ্যে রয়েছে লোকরহস্য, বিজ্ঞান রহস্য, কমলাকান্তের দপ্তর, সাম্য, কৃষ্ণ চরিত্র, বিবিধ প্রবন্ধ ইত্যাদি।
মূলত বঙ্কিমচন্দ্রের যে প্রবন্ধগুলো মূল যে বিষয়গুলো, থিমগুলো, ধর্ম, দর্শন, সাহিত্য, ভাষা, সমাজ বিষয়। মূলত ওনার লেখা অনেকটাই নৈতিকতা আশ্রয়ী, সমাজ আশ্রয়ী, ধর্মকে কেন্দ্র করে। ধর্মের আদর্শকে তিনি তার লেখার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন বা প্রতিষ্ঠিত করেছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই উপমহাদেশের প্রথম গ্র্যাজুয়েট অর্থাৎ স্নাতকদের একজন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ পরীক্ষায় যে দুইজন স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাদের মধ্যে একজন। এখন পেশাগত জীবনে তিনি ছিলেন ম্যাজিস্ট্রেট। আমাদের এই খুলনায় তিনি চাকরি সূত্রে ম্যাজিস্ট্রেসি করেছেন। ওনার পিতাও ছিলেন ডেপুটি কালেক্টর। এই মহান ব্যক্তিটি 1894 খ্রিস্টাব্দে 8 এপ্রিল কলিকাতায় মৃত্যুবরণ করেন। বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন, এটা মূলত একটা প্রবন্ধ, পূর্বে বলেছি। প্রবন্ধটা মূলত সাহিত্য কেন্দ্রিক একটা লেখা। সাহিত্য কেমন হওয়া উচিত এবং যারা লিখবে তারা কেন লিখবেন, কিভাবে লিখবেন, কি লিখবেন, এই বিষয়টার উপর এই প্রবন্ধটি লেখা হয়েছে। বাংলা সাহিত্য যখন আধুনিক যুগে পদার্পণ করেন, গদ্য সাহিত্যের সূচনা হয় এবং বাংলা সাহিত্যে যে গদ্য সাহিত্যের সূচনাটা, সেটা বিভিন্ন পত্রিকার মধ্য দিয়ে প্রথম গদ্যের সূচনা। এক্ষেত্রে ফোর্ট উইলিয়াম কলেজ সবচেয়ে বড় ভূমিকা পালন করে। বঙ্কিমচন্দ্র নিজেও বঙ্গদর্শন নামে একটা বিখ্যাত পত্রিকা তিনি সম্পাদনা করতেন। 1872 খ্রিস্টাব্দে বঙ্গদর্শন পত্রিকাটা প্রথম প্রকাশিত হয়। এটা তার অন্যতম বড় একটা কীর্তি হিসেবে অভিহিত করা যেতে পারে। তো আধুনিক যুগের সূচনার সাথে সাথে নাটক, প্রবন্ধ, উপন্যাস, সাহিত্যের এই শাখাগুলো দ্রুত সমৃদ্ধ হতে থাকে এবং অনেক লেখক গোষ্ঠী তৈরি হয়ে যায়, লেখক তৈরি হয়ে যায় এই বিষয়ে তাদের অবদান রাখতে দেখা যায়। ফলে সেই লেখকরা কেমন হবে, তাদের লেখা কেমন হবে, সেই নবীন লেখকদের প্রতি বঙ্কিমচন্দ্রের পরামর্শমূলক বা উপদেশমূলক প্রবন্ধ বাংলা নব্য লেখকদের প্রতি নিবেদন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিঃসন্দেহে 19 শতকের বাংলার শ্রেষ্ঠ লেখক। ফলে তার নিজস্ব অভিজ্ঞতা থেকে তিনি এই লেখাটি লিখেছেন। সাধু রীতিতে লেখা এই প্রবন্ধ আকারে ছোট হলেও
চিন্তার মৌলিকত্বে অসাধারণ। নবীন লেখক যারা, যারা পরবর্তী সময়ে সাহিত্যকে, ভাষাকে সমৃদ্ধ করবে, তাদের জন্য এই লেখাটা একটা মাইলফলক, খুবই গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় নির্দেশনা সম্বলিত একটা লেখা। তোমরা বইয়ের পাতা খুললে প্রথমে একটু দেখতে পাবা, লেখক প্রথমে বলছেন, যশের জন্য লিখিবেন না, তাহা হইলে যশও হইবে না, লেখাও ভালো হইবে না। লেখা ভালো হইলে যশ আপনি আসিবে। অর্থাৎ আমরা কোনো কিছু করার আগে খ্যাতির বিষয়টা মাথায় রাখি। আগে খ্যাতিকে পেতে চাই, তারপরে কর্ম করি। কিন্তু খ্যাতিটা আসে কর্মের মধ্য দিয়ে। তাই কর্ম যথাযথ হলে খ্যাতি এমনিতেই আসবে। এই জন্য বঙ্কিমচন্দ্র নতুন যারা লেখক হবেন, নতুন যারা কবি সাহিত্যিক হবেন, সাহিত্যকে সমৃদ্ধ করবেন, তাদের জন্য তিনি বলছেন যশের জন্য লিখবেন, অর্থাৎ খ্যাতির জন্য লিখবেন। খ্যাতির জন্য লিখলে লেখা ভালো হবে। কোনো উদ্দেশ্য থাকলে কোনো লেখায়, সেটা যদি স্বাভাবিক স্বতঃস্ফূর্ত না হয়, তবে সে লেখা তার আবেদন হারাতে বাধ্য। তাই বিশেষ কোনো উদ্দেশ্যে না লিখে, বিশেষ কোনো প্রয়োজনের কথা মাথায় না রেখে, মানুষের স্বাভাবিকতার জায়গা থেকে, স্বতঃস্ফূর্ততার জায়গা থেকে যদি কেউ লেখা লেখে, সে লেখা ভালো হবে। আর একটা ভালো লেখা যথেষ্ট একজন মানুষের খ্যাতির শিখরে বা যশ, সম্মান সবকিছু এনে দেওয়ার জন্য একটা সুন্দর লেখাই যথেষ্ট। তিনি এরপরে আরেকটা উপদেশ দিয়েছেন, টাকার জন্য লিখবেন। আমাদের সমাজে এখন সবকিছুই টাকা কেন্দ্রিক। মানুষের অ্যাস্থেটিক বিষয়গুলা, ভাবগত বিষয়গুলো যখন, গুণগত বিষয়গুলো যখন টাকার অধীন হয়ে যায়, সেখানে ভালো কিছু কিছু সৃষ্টি কখনোই কোনোদিন হয় না। ফলে আমরা যদি আমাদের সাহিত্যের দিকে যদি দেখি বা তাকাই, একটা জিনিস স্পষ্ট যে আমাদের সাহিত্যে বা বাংলা সাহিত্য ক্ষেত্রে ওইরকম মানসম্মত কোনো লেখক বা কোনো লেখা আমরা পাইতেছি না। কেন পাইতেছি না? তার বড় কারণ একটাই, যে সবাই এখন টাকার জন্য লিখে। আধুনিক যুগ খুব বেশি টাকার উপর নির্ভরশীল। টাকা দিয়ে এখানে সবকিছু পরিমাপ করা হয়। ফলে ওই ধরনের সৃষ্টিশীল সাহিত্যগুলো আজকাল আমরা তৈরি হইতে দেখি না। কারণ লেখার পিছনে উদ্দেশ্য যদি টাকা কামানো, টাকা অর্জন হয়ে থাকে, তাহলে সে উদ্দেশ্য ব্যর্থতায় পর্যবসিত হওয়া স্বাভাবিক। যার কারণে আজকে আধুনিক যুগে এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আমরা আরেকজন নজরুল, আরেকজন জীবনানন্দ দাশ, আরেকজন সৈয়দ ওয়ালিউল্লাহ বলি, আরেকজন শওকত উসমান, এগুলো তৈরি হইতেছে না। কেন তৈরি হইতেছে না? কারণ বর্তমান সময়ে, বর্তমান কালে যারা লেখেন, এরা টাকার জন্য লিখে। যার কারণে
যারা চলে গেছে ওই মাপের ব্যক্তি বা ওর কাছাকাছি ওর সমতুল্য কোন ব্যক্তি আর আমাদের সাহিত্যে আসতেছিল। তিনি লেখক এও বলেছেন, ইউরোপের এখন অনেক লোকই টাকার জন্যই লেখে এবং টাকাও পায়, লেখাও ভালো হয়। মানে টাকার জন্য লিখলেই যে শুধু লেখা খারাপ হয় এমনটি না। তার উদাহরণ তিনি ইউরোপের প্রসঙ্গ টেনে ধরেছেন যে টাকার জন্য ইউরোপরা লেখে, কিন্তু তাদের লেখাও ভালো, টাকাও ভালো হয়। কারণ হচ্ছে যে আমাদের দেশে ভালো লেখা ছাড়া ভালো পাঠক তৈরি হয় না, ভালো পাঠক ছাড়াও ভালো লেখা তৈরি হয় না, একে অন্যের পরিপূরক। আমাদের সাহিত্যে ওই সময়ে সাহিত্য পাঠক এই শ্রেণীর তৈরি হয় না। ফলে ওই সময় টাকার জন্য লেখাটা সেটা যেমন লোকরঞ্জনের মতো হবে, আবার একই সাথে টাকার জন্য লেখাটা সেটা সাহিত্যের মানটাকেও নষ্ট করবে। ইউরোপের বেলায় ভিন্ন, কারণ ইউরোপে ওই সময়ে ওই ধরনের পাঠক শ্রেণী ছিল। ফলে ওই ধরনের পাঠক শ্রেণীকে মনোরঞ্জন করতে গেলে বা তাদের মনের খোরাক তৈরি করতে গেলে ওই ধরনের বড় বড় মাপের সাহিত্য তৈরির দরকার ছিল। ফলে ওই সময়ে ইউরোপে বড় বড় সাহিত্যিকও ছিল এবং তারা যে লিখতেন, তারা সাহিত্যের মানও যেমন অনেক ভালো ছিল, একই সাথে তারা টাকাও পেতেন। কিন্তু আমাদের দেশে সেদিন এখনো হয় না, কারণ দরিদ্র দেশের সবকিছুই দরিদ্র থাকে। ধীরে ধীরে একটা বিষয়কে উন্নয়ন বা উন্নতির দিকে নিয়ে যেতে হয়, তারপর সেই জায়গা থেকে মোটামুটি যা খুশি তাই করা যায়। কিন্তু তার আগ পর্যন্ত অবশ্যই কিছু নিয়ম নীতি অনুসরণ করা উচিত। যাই হোক, তোমরা যারা বাসায় আছো করোনার এই পরিস্থিতিতে, যারা কলেজে আসতে পারতেছো না, তোমরা বাসায় যতটুকু সম্ভব বাসা থেকে বাইরে না হয়ে একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করে, তার সামনে খুব অল্প সময়ের মধ্যেই হয়তোবা কলেজ খুলবে, শিক্ষা প্রতিষ্ঠান খুলবে এবং খুললেই হয়তো তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। অন্ততপক্ষে সেই বিষয়টা মাথায় রেখে হলেও তোমরা নিজ নিজ বাড়িতে অবস্থান করবো, পড়াশোনাটা চালিয়ে যাবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই।